আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে আমি ডক্টর হতাম। বিয়েটা করবেন কবে? স্বপ্ন আছে। স্বাগতম মঞ্চে আজ আলো ঝলমলে রাত। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয় ভালোবাসা। আমি কি উল্টা গেছি? না 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 ঠিক আছে। তুমি আছো একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। বাংলাদেশের সিনেমায় কার কার অভিনয় তোমার ভালো লাগে? স্পেসিফিকলি তো বলবো না, অবশ্যই না। জায়েদ খান পাশে আছে আরো। আমি আপনারটাই বলবো, সেই সাইডে থাকতে চাই। 3, 2, 1, let's go. Friday night with Zayed Khan, New York ঠিকানা। ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan, New York ঠিকানা। হাই আসসালামু আলাইকুম, আমি জায়েদ খান। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের এই নিউ ইয়র্কের সুন্দর লোকেশন থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। Friday night with Zayed Khan, New York ঠিকানা। রেডি আছি আমরা সবাই, দেখো না। আজকের যিনি অতিথি তিনি ইতিমধ্যেই ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, অনেক তরুণেরও রাতের ঘুম হারাম করে দিয়েছেন। অসম্ভব জনপ্রিয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যার সরব উপস্থিতি সবাইকে তার প্রতি আকৃষ্ট করে। আমাদের সবার প্রিয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আসছে। সামিরা খান মাহি, স্বাগতম ঠিকানা তারার মেলায়। Friday মাহি night মাহি with মাহি Zayed Khan, ওয়েট, New York ঠিকানা। তুই নিজেও একটা ফুল রেডি আছি আর নিজেও নিয়ে আসছো ফুল। হঠাৎ করে ফুল হাতে কেন তোমার? এই ফুলটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আর্টিস্ট ইজ এ ফ্লাওয়ার্স। তো জানো তো একজন শিল্পী ফুলের মতো। তো আমি সবসময় বলি যে ফুল আসলে ফুলকে দেখে আসলে শিল্পীকে অনুভব করা যায়। তো তোমাকে আমি এই আমার ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে পেয়েছি এই আমেরিকাতে, নিউ ইয়র্কে। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড রিয়েলি আমি হ্যাপি যে তোমার সাথে আমি অনেক বেশি হ্যাপি কারণ আপনি আমাকে আপনার সাথে ইনভাইট করেছেন। না মানে দুজনের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ। আমরা নিউ ইয়র্কে এক হয়েছি। মা ও সন্তানের এই ভালোবাসা অমূল্য। সন্তান যখন অটিজম আক্রান্ত, প্রয়োজন সঠিক নির্দেশনা। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, সহমর্মিতা নিয়ে আমরা আছি আপনার সন্তানের পাশে। ওপিডব্লিউডিটি সার্ভিসের পাশাপাশি এবিএ, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল প্রোগ্রাম সব পাচ্ছেন একটি মাত্র কলে। হ্যালো ডিএইচকে। হটলাইন নম্বর 7184130179। তোর কেমন যাচ্ছে, কেমন লাগছে নিউ ইয়র্ক? তুমি তো মনে হয় সেকেন্ড টাইম না থার্ড টাইম? এটা আমার সেকেন্ড টাইম। Okay. আমার অনেক ভালো লাগছে বিকজ উইন্টারে এসেছি। এখন অনেকে বলতে পারে যে উইন্টারে তো অনেক ঠান্ডা, তারপর Okay. কিভাবে ভালো লাগে, কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ উইন্টার। নর্মালি আমরা যেরকম উইন্টার বলতে যেটা বুঝি বাংলাদেশে খুবই অল্প সময়ের জন্য থাকে, রাইট? কিন্তু আমরা ওভাবে করে ফ্যাশন করতে পারি না, যে উইন্টারের কাপড়গুলো আমরা কল্পনা করি ওগুলো পরতে পারি না। বাট এখানে আসার পর প্রথমবার আমি স্নোফল দেখেছি বাইরে। এবারে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখেছি তোমার। তুমি আইসের সাথে খেলছো, খুব এনজয় করছো এবং দেখেই বোঝা যাচ্ছে তুমি স্নোটাকে খুব বেশি এনজয় করছো। আমি এই যে বললাম প্রথমবারের মতো স্নোতে আসা, এবং এটা আমার জন্য সম্পূর্ণ একটা মানে অন্যরকম একটা অনুভূতি। আমার কাছে অনেক ভালো লাগছে। নিউ ইয়র্কে সবচেয়ে ভালো লাগে কি আর সবচেয়ে বোরিং লাগে কি? সবচেয়ে ভালো লাগছে এই মুহূর্তে এই যে কয়েকদিন আগে স্নোফল হলো, ওটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর এখন সবচেয়ে বিরক্ত লাগছে স্নোফলটা শেষ হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে যে স্নোগুলো পড়ে থাকে, ইট ডাজন্ট রিয়েলি লুক গুড। বাংলাদেশে কি মিস করছো এই মুহূর্তে? মানুষ, রমজান, পরিবারের সাথে রমজানটা অনেক মিস করছি। কালকে রাতেই বলছিলাম, কারণ এখানে আসার পর নিজের রান্না তো আমার নিজেই করতে হচ্ছে। যদিও আমার বোন আছে, বাট সামটাইমস এমন হয় না যে আমার কিছু একটা খেতে ইচ্ছা করছে, আমি নিজে রান্না করে খাবো। এরকম আমি কয়েকবার এখানে আসার পর রান্না করেছি। সো ওই মায়ের হাতের রান্নাটা আমি অনেক মিস করছি। মাহিকে এখানে এসে তার নস্টালজি হয়ে যায় বাংলাদেশের কথা মনে করে, না বাংলাদেশের কোন খাবারকে বেশি মাহি নিউ ইয়র্কে এসে মিস করায়? আমি না বাংলা ফুড অনেক বেশি মিস করি। বাংলা ফুড তো নিউ ইয়র্কে অনেক অ্যাভেলেবেল, বাট তারপরেও এই লাস্ট কয়েকদিন থেকে আমি ইফতারে কিন্তু ফাস্ট ফুডই আমার খাওয়া হয়েছে অনেক বেশি। কারণ বাংলাদেশে ফাস্ট ফুড আছে, বাট নিউ ইয়র্কের মতো এত
বেশি ফাস্ট ফুডের শপ নেই, সো আমি এক একদিন এক একটা ফাস্ট ফুডের শপে গিয়ে আমার ইফতার করা হয়, সো ওই টাইমে আমি বাংলা খাবারগুলো খুব মিস করি। ওকে, তোমাকে যদি এই মুহূর্তে বলা হয় যে নিউ ইয়র্কের কোন খাবারটা তোমাকে দিলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, কোন খাবারটা তোমার নিউ ইয়র্কের মানে মনে হয় যে এই খাবারটা তুমি যেটা বাংলাদেশে পাও না এখানে তুমি খেতে চাও? আমি না খুবই সিম্পল একটা খাবারের নাম বলবো, অনেকে এটা শুনে অনেক হাসতে পারে, বাট সত্যি কথা যেটা আমি প্রতিবার মানে কালকে রাতেও যেরকম আমি সেহরির টাইমে ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার করেছি, ম্যাক চিকেনটা আমার অনেক Okay. ফেভারিট, যেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল না, সো এইটা আমি অনেক মিস করবো যদি বাংলাদেশে যাই। তোমার সাথে আরও অনেক কিছু কথা বলবো হাঁটতে হাঁটতে, যেহেতু নিউ ইয়র্কে এসেছি, আমার এটা স্টুডিওতেই করা হয়, হ্যাঁ। এই সুন্দর লোকেশনে তোমাকে পেয়েছি দেখেই করা, কারণ তুমি খুব নিউ ইয়র্কে হেঁটে নেচে গিয়ে করো আমি দেখেছি। চলো আমরা হেঁটে হেঁটে আরও সুন্দর লোকেশনে কথা বলে তোমার জীবনী শুনতে চাই, তোমার আশার গল্প শুনতে চাই এই মিডিয়াতে, তোমার ছোটোবেলার পরিকল্পনা কি, তোমার ছোটোবেলার বেড়ে ওঠা, যেটা আসলে একজন শিল্পীর জীবনে সবচেয়ে নস্টালজিক করে, সেই জিনিসগুলো আমরা আসলে তুলে ধরতে চাই। এবং তুমি কি যদি অভিনেত্রী না হতে, এটা কমন কোয়েশ্চেন, বাট তারপরেও আমি তোমাকে জানতে চাই যে তুমি যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতে তুমি? আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে আমি ডক্টর হতাম। মাই এত সুন্দর ফুল না, তুমি হাতে করে নিয়ে মানে হিসেবে হাত লাগে, শিওর, এটা তোমাকেই দিলাম আবার। থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে তোমার ডক্টর হতা। হ্যাঁ, তোমাকে ডক্টর প্রফেশন কেন, ডক্টর আমি এক কথায় বলতে হবে, ডক্টর প্রফেশন তোমার কেন ভালো লাগে? অ্যাকচুয়ালি ভালো লাগা থেকে ব্যাপারটা এরকম, আমি ডক্টরি মানে এই যে ডক্টর যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, এমবিবিএস যে করে ডক্টররা, আমার না এইটার প্রতি এত কিউরিয়াসিটি, যখনই ধরেন আমার বাসার কেউ অসুস্থ হয় অথবা এমন কেউ মানে পরিচিত কেউ অসুস্থ হয়, আমি অলওয়েজ এত রিসার্চ করি, আমার মেডিসিনের নাম থেকে শুরু করে ট্রিটমেন্টের নাম সব কিছু মুখস্থ হয়ে যায়। ওকে, সো এই জিনিসটা না আমি আমার মধ্যে অনেক ছোটবেলা থেকে দেখেছি, দেখার পর আমার কাছে মনে হচ্ছে মেবি আমি যদি কখনো আর্টিস্ট না হতাম, মেবি আমি ডক্টর হতাম। আর এখন যদি এরকম সুযোগ থাকে, বিকজ এখন তো অনেক আমরা ম্যাচিওর হয়েছে, এখন বুঝতে পারি অনেক কিছু, আই থিঙ্ক আমি যদি এইটা আমি আমাকে চুজ করতে বলা হতো ম্যাচিওর হওয়ার পরে, আই উড হ্যাভ ডেফিনেটলি চুজ দ্য প্রফেশন অফ ডক্টর, বিকজ এটা আমাকে অনেক, আমি জানি না আমার কাছে এটা অনেক ফ্যাসিনেটিং। মানে আপনি বুঝতেছেন যে আমরা একটা দে ওয়ার্ক উইথ হিউম্যান বডি, মানে একটা মানব জাতিকে চিকিৎসা দেয়। ধরেন যে এরকম হয়েছে সামটাইমস গাড়ি নষ্ট হয়ে গেছে, গ্যারেজে নিয়ে গিয়ে ওটা ঠিক করতেছে, এটা একটা মানে দে আর ওয়ার্কিং অন ইট। একটা মানুষ অসুস্থ হয়েছে, ডক্টরের কাছে যাচ্ছে, অবশ্যই এটা আল্লাহর রহমতে, কিন্তু ডক্টর চিকিৎসা করে মানুষকে ঠিক করছে, এবং দ্যাট ডক্টর নো এভরিথিং অ্যাবাউট দ্যাট হিউম্যান বডি, হিউম্যান পার্ট। সো এইটা আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগে। তুমি কি কোনো নাটকে এখন মতো ডক্টরের অভিনয় করেছো? না, ডক্টরের করা হয়নি, বাট নার্সের করা হয়েছে। ও নার্সের, মানে তোমার মানে প্রমোশনটা একটু পরে হবে। মাহি কি ফিল্ম দেখে? আমি ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই। তোমার পছন্দের মুভি কোনটা যদি বলা হয়, মানে ছোটবেলা থেকে কোনো যে কোনো মুভি তোমার কোনটা ডাক কেটেছে এবং দেখার পর মনে হয় যে এই মুভিটা তুমি করতে পারলে তোমার ভালো লাগতো বা এমন কোনো? এরকম তো যদি আমি আগের টাইমের মুভির কথা বলি, আমাদের সালমান শাহ, ওনাকে আমার খুব ভালো লাগতো। কেমন থেকে কেমন মুভিটা আমি অনেক ছোটবেলা দেখেছি, আমার মনে আছে, সেই মুভিটার কথা আমার এখনো মনে পড়ে। মুভির গানগুলোও আমি সামটাইমস গুনগুন করি। আচ্ছা, রিসেন্ট টাইমের যদি মুভির কথা বলি, দেয়ার ইজ সো মেনি মুভিজ রিসেন্ট টাইমে। আমার লাস্ট মুভিটা দেখা হয়েছে কোনটা, আই থিঙ্ক লাস্ট মুভিটা মনে হয় সাকিব ভাইয়ের দেখা হয়েছে, রিসেন্ট যেটা বেরোছে ওটা। ওকে। সো যেহেতু এই প্রফেশনেই আছে, কাজ যখনই বের হয় কোনো ফেভারিট কো অ্যাক্টরের, কোনো পছন্দের আর্টিস্টের অবশ্যই দেখা হয়। মাহি কি বড় পর্দায় স্বপ্ন আছে? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টেরই আলটিমেট গোল থাকে বড় পর্দায় যাওয়া। মাহি, বিভিন্ন সময় ট্রল হয়, মানে আমার চেয়ে ট্রল পৃথিবীতে কাউকে নিয়ে হয়নি, এটা আমি জানি, বিকজ একটা অনুষ্ঠানে গিয়ে একটা ডিগবাজি মেরেছে, ওইটাই সারা পৃথিবীতে মানুষের কাছে ট্রল। তোমার মনে আছে কিনা, আমরা দুবাই গেছিলাম একটা শোতে, বিন ছিল, ফারিয়া ছিল, আমি উঠতেছি সাথে কথা বলার জন্য, তারা ডিগবাজি দেখবে, মানে চিৎকারে লাস্টে আমার মিম আর ফারিয়া বললো যে ভাই পপুলার ছিল তো অনেক ট্রল তো আমার চেয়ে কেউ মানে এটা ফেস করেনি, আমি ফেস করেছি। বাট তোমার অনেক ট্রল ফেস করছি। তোমার একটা গান নিয়ে কি যেন নাচছিলা, এই নাচ নিয়ে, তারপরে শুধু মানুষের, মানে আমি বাঙালিতে বলি যে কোনো কাজ নাই, ধরো তো তুমি এই ট্রলটাকে কিভাবে হ্যান্ডেল করো, তুমি কখনো আপসেট হও কিনা, তো খারাপ লাগে কিনা? আমি না নর্মালি অনেক সময় আপসেট হই না, বাট ওটাতে না আমি অনেক আপসেট হয়েছিলাম, এবং আমি এতই আপসেট হয়েছি আমি এরপর আর কোনো
মানে প্রোগ্রামেই আমি পারফরমেন্স করি না, সত্যি কথা যেটা। এটা তাহলে তো তুমি দমে গেলা, তাহলে না, মানুষের এটা দমে গেলা একটা মানে হ্যাঁ এটা ট্রু যে সবসময় এগুলো অলওয়েজ পজিটিভ নেগেটিভ সাইড আছে, বাট তুমি তোমার মতো করে পজিটিভলি হ্যান্ডেল করবা। কিন্তু আমার কাছে না, আমি জানি না, আমি এত শকে ছিলাম তখন। আসলে ওই সিচুয়েশনটা যদি আমি এক্সপ্লেন করি, ওই টাইমে না আমি তো বেসিকলি নাচের আর্টিস্ট না, তো ওই শোটা আমার একদম একদিন আগে আমি রিহার্সাল করি, এবং কাপড়ের রেফারেন্স ওরা আমাকে যেটা দিয়েছে যে এরকম টাইপের একটা জেনিফার লোপেজের একটা কাপড়ের রেফারেন্স দেওয়া হয়েছিল, বলছে এরকম একটা কাপড় পরতে হবে। তখন আমি যেটার জন্য মানুষের কাছে খারাপ লেগেছে যে কাপড়টা অনেক বডি টাইট ছিল, তো সো মানুষের কাছে মনে হচ্ছে যে ইটস সো ব্যাড, ওয়াজ সো ব্যাড অ্যান্ড অল। বাট ওই টাইমে না আই ওয়াজ সাপোজ টু ওয়্যার আ স্কার্ফ। ওকে, আমি একটা স্কার্ফ পরার কথা ছিল, এখন হুট করে আমার নাম অ্যানাউন্স হয়েছে স্টেজে ওঠার জন্য। ইউ আর নট আই প্রিপেয়ার্ড ওয়াজ ফর নট প্রিপেয়ার্ড। তো হুট করে যখন অ্যানাউন্স হয়েছে, আমার স্কার্ফটা ছিল আমার ব্যাগে, আর আমার ড্রাইভার আমার ব্যাগটা নিয়ে গাড়িতে, ও ভাবছে যে আপু তো রেডি, গাড়িতে নিয়ে ব্যাগটা রেখে চলে আসছে। সো সেই কারণে না আমি যখন স্টেজে আমাকে ডাকছে, আই ওয়াজ সো নার্ভাস, না যেহেতু আমি এত নাচের পারফরমেন্স করি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি লাইক মাহি উঠো উঠো উঠো, আমি না উঠে গেছি। সো অনেক, আবার আমি বলবো যে অনেক মানুষেরও দোষ আছে, সেটা হচ্ছে যে অনেক মানে অনেক জুম করে এখনকার মানুষরা ভিডিও করে, হ্যাঁ, যেটা আসলে মানে উচিত না। শুধুমাত্র ভিউর আসে আর কিছু না। হ্যাঁ এটা উচিত না, বিকজ হয়তো সামনাসামনি ওটা অত খারাপ লাগছে না, বাট যেহেতু আমি জুম করে ভিডিওটা করতেছি, ইট লুকস সো ব্যাড। রাইট। সো এই জন্য আমার কাছে পরে মনে হচ্ছে সব কিছু মিলায় যে আই ওয়াজ ভেরি আপসেট। আই এম লাইক ওকে, মেবি নেক্সট টাইম থেকে, যেহেতু মানুষ পছন্দ করে না, মেবি আই উইল বি মোর কেয়ারফুল। না আসলে একটা জিনিসকে আমি দেখেছি মাহি, তুমি এখানে যত সিরিয়াসই হও বা যতই চেষ্টা করো, তুমি যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। আমি তো এগুলো গায়ে মাখি না, তুমি জানো আমার জীবনে যে আমাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে, আমি সবাইকে কি বলি মাহি, যে আমি আই এম মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আমার সাথে সমসাময়িক ঢাকা ভার্সিটি থেকে কেউ পড়াশোনা করে সিনেমায় আসেনি। আমার টার্গেটই ছিল সিনেমা। আমার সাথে বিসিএস দিয়ে 27-29 যারা যারা এখন বন্ধুরা সব বিসিএস, কেউ এসপি, কেউ জাজ, কেউ এখনও ইনকাম ট্যাক্সে, বাট আমি বিসিএস ফর্মই কিনি না, কারণ আমার ছোটোবেলার থেকেই স্বপ্ন আমি সিনেমার নায়ক হব। আমি ছোটোবেলায় মাথায় কাপড় বাঁধতাম, ওই যে কানে দুল পরতাম, হাতে বেস্তে পড়তাম। আমার সবসময় শৌখিন এবং মানে আমি সবসময় ভাবে চলতে হবে, স্টিল আমি তাই। তো এরপরও মানুষ শুরু করলো সমালোচনা। আমি ধরো আমার জীবনে আমি কোনো সিগারেট খাই না, আই নেভার স্মোক ইন মাই লাইফ, আই নেভার ড্রিঙ্ক ইন মাই লাইফ। তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বলে এগুলো ভাইরাল হয় না। মাই মাদার গট রত্নগরওয়াল গোল্ড মেডেল, আমরা 4 ভাই বোনই ঢাকা মাস্টার্স করা, মানে এটা একটা ব্লেসড আমি। তো এইটা হবে না জায়েদ খান রে আমাকে ট্রল করে কি হলো, এই ব্রিকবাজি জায়েদ খান কি মারলো, দুটা বাড়তি কথা বলা, আমাকে না মানে সব শিল্পীদেরকে না, আমি তো এগুলো ইউজ টু হয়ে গেছি। হ্যাঁ ইদানিং অনেক বেশি হয় এগুলো। ও নয়, আর কিছু মানুষ, কিছু তোমরা তো আসলে আমাদের মতো তো শক্ত হাতের শক্ত হার্টের না, তোমরা আসলে অল্পতেই মন ভেঙে যায়, তোমাদের স্পিড নিয়ে যেভাবে কাজ করতে আগ্রহ করে দৌড় দিয়েছো, সেই স্পিডটাও নষ্ট হয়ে যায়। অনেক স্যাড। এনিওয়ে এবার আমরা স্যাড করবো না, আজকে একটা সুন্দর মুহূর্তে আসি। মাহি জীবনে প্রেমে পড়েছে কতবার? আসলে ভালো লাগার ব্যাপারটা আর প্রেম তো দুটো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, ভালো লেগেছে এরকমই অনেক টাইমে, অনেকবারই, কিন্তু ভালোবাসা আমার কাছে মনে হয় আমার খুব কম হয়েছে। আই উড সে 2 বারের মতো। বাহ, আমরা অত বেশি ভিতরকে যাব না, কারণ ভালোবাসা আর ইবাদত ভিতরে থাকাই ভালো। মাই তোমার যে আমারও কলিগ সিনেমার মাহি, তুমি তো জানো জি। মাহিও আমেরিকাতে এখন। তো মাহির এই নামের কারণে কি তোমার কোনো বিড়ম্বনা বা কখনো হয়? অনেকবার এরকম হয়েছে যে আমি কোনো ইন্টারভিউতে গেলাম, যাওয়ার পর অ্যানাউন্স করলো হোস্ট আমার নাম, যে আপনাদের সবার সামনে এখন আসছে মাহিরা খান মাহি, মাহিয়া মাহি, সামিরা খান মাহিরা। এই তো অনেকবার হয়েছে, অনেকবার। আমি কালকে কয়েকজনকে বলতেছিলাম যে কালকে মাহির ইন্টারভিউ, আমি একটু কালকে কথা বলতে পারবো না, বললো মাহির না একবার নীলা। আমি বললাম রে ভাই এটা সামিরা খান মাহি, বললো যে ও আচ্ছা আচ্ছা। তো আমাকেই দেখলাম যে কনফিউজ হয়ে যায় মানুষ, সামিরা খান মাহি। ভাই তুমি কি ভবিষ্যতে কি নিউ ইয়র্কে একদম একবার স্থায়ী থাকার কোনো ইচ্ছে আছে? অনেস্টলি এখনো পর্যন্ত ওরকম কোনো প্ল্যান নাই, বাট তারপরেও যেহেতু আমার পরিবারের অর্ধেক মানুষ, মাই সিস্টার I know. অ্যান্ড হার হোল ফ্যামিলি এখানে থাকে, সো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ যদি গ্রিন কার্ড থাকে তাহলে খারাপ হয় না। থাকলাম নিজের মতো করে। হ্যাঁ যখন ইচ্ছা আসলাম, যখন ইচ্ছা গেলাম, কারণ আমি আমার বোনকে অনেক ভালোবাসি, মানে অনেক, আমার বোনদেরকে স্পেশালি আমার ভাই তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। Okay.
তো আমি আমার ভাই বোনদেরকে অনেক ভালোবাসি এবং আমি আই উড গিভ মাই লাইফ ফর। আচ্ছা, আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি, এটা তুমি সিলেটি ভাষায় কি হবে? আমি আমার বইনও খলতারে অনেক ভালো পাই, আমি আমার জীবন দিলাইমু তারা লাগে। ওয়াও, তোমাকে কি তোমার অরিজিনাল হোম টাউন কোথায়? আমার বাই বর্ন আমি সিলেটে এবং আমি ওখানেই বড় হয়েছি, কিন্তু আমার দাদা বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। ওকে, বাট এই জন্য তুমি সিলেটি ভাষা, সবাই বলে মাহি মানে সিলেটি ভাষা। আমি আস্তে আস্তে একজনকে বলতেছিল আমাকে, আমার শিল্পীরা, যে ভাই ওর তো কিন্তু একটু সিলেটি ভাষায় কথা বলতে হবে। বললাম ওকে দিয়ে কথা বলে লাভ হবে কি, আমি তো আটকে যাব, আমি তো পারবো না। আমি আপনাকে শিখাতে পারবো। হ্যাঁ মানে তো আমি আপনাকে শিখাতে পারবো, এটা কি হবে? আমি আপনারে শিখাইতাম পারবো। আমি আমি আপনারে শিখাইতাম পারবো। আমি আপনারে শিখাইতে পারবো। শিখাইতে পারো, শিখাইতাম পারবো, শিখাইতে পারো। ও গ্রেট। সিলেটি, আমরা আজকে সিলেটি ট্রাই করতেছি। মাহি, 10 বছর পর মাহিকে নিজেকে কোথায় দেখতে চাও? সিনেমাতে। বাও, আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি পরিচালকদেরকে বলতে চাই, সিনেমায় শি ইজ রেডি টু গো, অ্যান্ড সে 10 বছর পরে, তার আগেই ইন 10 years 10 years সে সিনেমায় দেখতে চায় নিজেকে। এবং ক্যামেরার পিছনেও আছে নিয়ামুল। নিয়ামুল, তোমাকেও বললাম, নঈম ইমতিয়াজ নিয়ামুল, আমার কথা বি ভাবতে রেডি। হবে এক কাপ কিন্তু। চার জন্য এবার নিউ ইয়র্কের চায় রেডি করো না মাহির জন্য। এবং তুমি সিনেমা করবা এখানে নিউ ইয়র্কে। নিয়ামুল, তোমার সিনেমা আমরা নিউ ইয়র্কে দেখতে চাই। নঈম ইমতিয়াজ নিয়ামুল। ইনশাআল্লাহ। নিয়ামুল আমার বন্ধু এবং তোমারও কাজ করছে, আমার পছন্দের একজন Definitely, পরিচালক, খুব ভালো আমরা- পরিচালক হ্যাঁ। নিয়ামুল। মাহি, তোমার কোন ঘরানার ছবি করতে ভালো লাগে তোমার? আমি না প্রথম থাকে না, সবার এক একজনের এক এক রকম ড্রিম। আই থিংক আমার প্রথম সিনেমাটা কিন্তু ওয়ান্ডার বয়ম্যান টাইপের হয়। ও ওয়াও, এই ওয়াও। মাহি কি গান গায় মাঝে মাঝে? আমি মাঝে মাঝে গুনগুন তুমি না কেমত থেকে কেমত ছবির গান তোমার পছন্দ নেই বলছিলে, দিলেন গাও তো, আমরা একটু শুনি তোমার গান। আমি তোমার সাথে আমিও গাইবো, কোনো অসুবিধা নেই। আমরা তো আজকে আড্ডা দিচ্ছি, এটা কোনো আচ্ছা, অনুষ্ঠান ঠিক না। আছে, ঠিক আছে। নায়ক তোমার পাশে, আজকে তো কোনো উপস্থাপক না। রাইট। আমি গলা যদিও এখন বসা, ঠান্ডা তোমার ওয়েদার। আপাতত কেউ ক্যাসেট বের করবে না। আচ্ছা, আমি তাও 2 লাইন গাই। হ্যাঁ। আমি ওই গানটা গাইবো 2 লাইন। তোমার যেটা পছন্দ, তুমি যেটা ভালো গাইতে পারো। এখন তো সময় কাছে আসায়, এ দুটি হৃদয় ভালোবাসার। আমি কি উল্টা গেছি? না, ঠিক আছে। তুমি আছো একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, মাহি, ও প্রিয়। মাহি, তুমি জানো ওই যে গানটা যখন হয়েছিল, ওই গানটা কিন্তু সমুদ্রের পাড়েই ছিল। এবং তুমি আজকে সমুদ্রের পাড়ে আছো। রাইট। মৌসুমী ম্যাডাম গান গাইছিল, সালমান। আজকে সালমান খান না থাকুক, জায়েদ খান আছে তোমার পাশে। ডেফিনেটলি আমি ভেরি ব্লেসড। আমি একটি নায়কের পাশে দাঁড়িয়ে গান গাইতেছি। সো ইন আমেরিকা, ডিফারেন্ট লোকেশন, নদীর পাড়ে, এর থেকে আর কি ভালো লাগবে? এবং শুধুমাত্র নায়ক বললাম না, এলিজাবেথ ব্যাচেলর নায়ক, নাও ইন দ্য বাংলাদেশ ফিল্ম। টম ক্রুজ। মানে তোমাকে কোন ব্র্যান্ড খুব টানে? মানে তুমি কোন ব্র্যান্ড খুব পছন্দ করো? মানে কোন ব্র্যান্ড তোমাকে পছন্দ, মানে যেটা তোমাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড? ইন্টারন্যাশনাল। I like Chanel. ওকে, ইউ লাইক শ্যানেল। I like Chanel. তোমাকে এখন যদি বলে একটা প্রোডাক্টের মডেল হতে হবে ইন্টারন্যাশনাল নিউ ইয়র্কে, কোনটার জন্য তুমি ঝাঁপায় পড়তে চাও? আমি যে কোনোটা হলে ইন্টারন্যাশনাল বলে কথা। ওকে, আর কোন 3টা জিনিস ছাড়া তুমি বাসা থেকে ঢাকায় যখন বের হও, শুটিংয়ে যাও, খুব মিস করো না, ভুল হয় না তোমার 3টা জিনিস? 3টা জিনিস। আমার ফোন, ডেফিনেটলি। আমার শুটিং এর লাগেজ, ডেফিনেটলি। আরেকটা হচ্ছে গরমের দিনে আমার ফ্যান, ওকে। মাস্ট। মাহির সবচেয়ে প্রিয় স্থান কোথায় ঘোরার পৃথিবীর মধ্যে? লন্ডন। ওকে। লন্ডন আই। হ্যাঁ। তো আর মাহি, তোমার তোমার শুরুটা কত সালে? আমার শুরুটা ছিল 2014 সালে। আমি একটা আরটিভির কম্পিটিশন থেকে এসেছিলাম, ওটার নাম হচ্ছে রং আরটিভি 2020 কালার মডেল সার্চ 2014। ওই কম্পিটিশনে আমি ফার্স্ট রানার আপ ছিলাম। তারপর থেকে আমি প্রায় 2018 পর্যন্ত আমার মডেলিং করা হয়েছে। তারপর আমি 2 বছরের জন্য ব্রেক নিয়েছিলাম, বিকজ আমি ব্রেসেস পরেছিলাম। Okay. আমি এখনও ব্রেসেস পরি। ওকে। তো তারপর আমি 2021-এর শেষে কোভিডের যখন ফার্স্ট ওয়েভটা যায়, তখন আমি নাটক স্টার্ট করি। তো তারপর থেকে এখন অলমোস্ট 4 ইয়ার্স, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিনেমায় কার কার অভিনয় তোমার ভালো লাগে? স্পেসিফিকলি তো বলবো না, অবশ্যই না। জায়েদ খান পাশে আছে আরো। আমি আপনারটাই বলবো, আমি সাইডে থাকতে চাই ভাই। পুরো, তুমি তো পুরো টেকনিক্যাল, বাপ রে বাপ, পুরো নায়িকা হয়ে গেছে এখনই। সিরিয়াস।
থ্যাংক ইউ ভাইয়া। আমাকে যখন বলে যে নায়িকাদের বলতে হবে, আমি বলছি না, সব নায়িকা আমার কাছে সমান। ও নাইস, তাহলে আমি আপনার থেকে জিজ্ঞেস করি। হ্যাঁ, সবারটাই আসলে ভালো কেন বলবো, বিকজ প্রত্যেকটা মানুষ কিন্তু মানে নিজেদের জায়গা নিজেদের মতো করে বানিয়েছে এবং প্রত্যেকের অ্যাক্টিং কিন্তু ডিফারেন্ট। তো আমি স্পেসিফিক্যালি কাউকে আমি বলতে চাই না, বিকজ আমি জানি একটা আর্টিস্ট মানে যখন সে পপুলার হয় তার কতটুকু কষ্ট করতে হয় তার জায়গাটা ধরে রাখার জন্য। সো আই নো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো সবাই সবার জায়গা থেকে অত বেস্ট করে, আদারওয়াইজ তো পপুলারিটি পাওয়া ইটস নট ইজি। আমি সবাইকে বলি যে Very তুমি ধরো একটা মানুষ যখন 10 বছর বা 20 বছর তার ক্যারিয়ার রান করে, মানুষ ধরো 2 বছর পরে হারায় যায় যদি শখে আসে, বাট যখন 10 ইয়ার বা 20 ইয়ার যখন তার ক্যারিয়ারটা রান করে, তখন বুঝতে হবে যে হি অর শি হ্যাজ সামথিং। হ্যাঁ ডেফিনেটলি, বিকজ এই আমি সবাইকে বলি যে অনেক চাকরি বাকরি করে অফিসে অনেক কিছু হওয়া সম্ভব, কিন্তু তারকা হয়ে টিকে থাকা পৃথিবী তোমাকে চিনবে, মোস্ট টাফ ইজ ভেরি টাফ। Very কত আমাদের কিছু মেনটেন করতে, এই সাংবাদিক, এই প্রডিউসার, এই ডিরেক্টর, ওই সাংবাদিক একটু লিখলে মন খারাপ করলো কেন, এই কো-আর্টিস্ট মন খারাপ করলো কেন, আমাদের এটা লাইকে জুয়ার মতো গ্যামলিং। টিকে থাকা, আর যদি স্লিপ করে একবার পড়ে যায় শেষ। সেখান থেকে ওঠা খুব Very খুব difficult, কঠিন। বাপরে very বাপ। difficult. তুমি আমার এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান দেখছো কখনো? হ্যাঁ অবশ্যই দেখছি, আমি মাহিয়াপুর এপিসোড দেখছি, তারপরে আমি ফারিয়াপুর এপিসোড দেখছিলাম নাকি না, মাহিয়াপুরে দেখছি। ফারিয়াটা মন্ট্রিয়ালে করেছিলাম, টরন্টো। আই থিংক ফারিয়াপুরটাও দেখছি, দুটো এপিসোড আমি দেখেছি। তোমার কেমন লাগে নায়ক উপস্থাপনা করতেছে নিউ ইয়র্কে? ইটস ডিফারেন্ট, It's the first time in life. I never ever did it. ডিফারেন্ট। আর তার থেকে বড় কথা কিন্তু ভাইয়া, আমাদের আগে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় ছিল, বাট প্রথমবার কিন্তু আমরা সামনাসামনি এতক্ষণ থেকে কথা বলছি, এবং অনেস্টলি আপনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে না যে আমি আপনাকে মানে পার্সোনালি আজকে চিনি, এরকম না, কিন্তু মনে হয় কি আই রিয়েলি নো ইউ ফর লং। এটা রিজন আছে। কি বলেন? আমি কাজ করছি ধরো নায়ক রাজরাজাক ভাইয়ের সাথে, সোহেলানা ভাইয়ের সাথে, ববিতা আপার সাথে, Definitely. মানে আমি সিনিয়র আর্টিস্টকে পেয়েছি। আমার কো আর্টিস্ট ছিল শাবনূর, আমার কো আর্টিস্ট ছিল ধরো আরো সিনিয়র অনেকের নাম বলতে হয় বলে, সবার সাথেই অলমোস্ট কাজ করেছি। আমি জানি হাউ টু মানে কিভাবে একজন কো আর্টিস্টকে ইজি করে নিতে হয়। তুমি আসার সাথে সাথে তোমার সাথে আমি এমনই করেছি, তোমাকে এমন একটা ভাইবস দিয়েছি, তোমার মনে হওয়ার কোনো কারণ নাই আনইজি লাগবে কথা বলতে, তোমার মনে হবে তুমি ফ্রেন্ডের সাথে মিশতেছো। বাট আপনি অনেক ডাউন টু আর্থ, মাশাআল্লাহ। মানে আমি এটাও তোমাকে বলি ভাইয়া, যে পৃথিবীতে যে যত গাছ বড় হয় তত ঝুঁকে পড়তে হয়। আমি আমার জায়গায় থাকলে অনেকের মাটিতে পা পড়তো না, আমি জানি, কিন্তু আমি অহংকার করি না। কেন করি না তোমাকে বলি ভাই, আমি আমার এই কাঁধে নায়ক রাজরাজাক সাহেবের লাশ নামিয়েছি, কবরী আপার লাশ আমার কাঁধে ছিল, তারপরে ওয়াসিম ভাই, এটিএম শামসুজ্জামান, সাদেক বাচ্চু, আমি এত স্টারদেরকে দেখছি, কারণ আমি তাদের ভোটে নির্বাচিত, 3 বার সেক্রেটারি, আমি তারকাদের ভোটে নির্বাচিত। তো আমি দেখেছি মারা গেলে কিছু থাকে না, আর 3.5 হাত। তো আমি এত অহংকার এত ভাব করে কী লাভ? আমাকে যখন মানুষ হেসে বলে ভাই একটা ছবি তুলবো, আমি বলি যে অহংকার করে লাভ কি? এবং আমার কোয়ার্টিস্ট যারা, তাদের কারোর সাথে আমার সম্পর্ক খারাপ না, সব কোয়ার্টিস্টের সাথে আমার সম্পর্ক ভালো, বিকজ আই ডু রেসপেক্ট উইথ দেম। মানে আমি তাদেরকে রেসপেক্ট করি। একটা মানুষ শিল্পীকে যদি তুমি রেসপেক্ট না করো, আর এই জন্য আমার শিল্পীরা এতবার ভোট দিয়েছে, শুধু আমাকে বলে যে কারণটা কি, আমি তাদেরকে ভালোবাসছি, রেসপেক্ট করেছি। তো তুমি যে কথাটা বললা ডাউন টু আর্থ, মানে একটা শিল্পী যত বড় হয় তত ডাউন টু আর্থ হতে হয়। আমি তোমার কাছে এখন একটা খুবই আমি তোমাকে এই যুগে না জিজ্ঞেস করলে তোমারও কিছু যায় আসবে না, আমারও কিছু যায় আসবে না, কিন্তু গুড রিলেশন নেভার ডাই। তুমি যদি কখনো অবর্তমানে বলো যে জায়েদ ভাই ইজ এ গুড গাই ম্যান, আর আমি সবাইকে বলি কি ভাই, ভালো নায়ক নায়িকা হওয়ার আগে, ভালো শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি, অনেক ইম্পর্টেন্ট, সত্যি কথা। যার কারণে আমি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছি। আমার মা বাবা আমাকে নামাজ পড়া শিখিয়েছে, কোরআন পড়া শিখিয়েছে। আমার মধ্যে যদি অহংকার বোধ, আমি আজকে আস্তে আস্তে একজনকে বলে দিলাম যে এই ভাই আমাকে নিয়ে ট্রল হয়েছে, আমি কি কোনো মেয়েকে বিয়ে করে ডিভোর্স করছি? না। আমি কারো প্রেগনেন্ট করে আসছি? বলছে না। আমি যে আমাকে নিয়ে খারাপ দিক কোনটা, আমাকে কেউ খুঁজে পাবে না, আমাকে নিয়ে শুধু ট্রল করতে পারবে। কারণ কি, আমি বাজে কিছু করেই নাই, তাহলে অন্যের মধ্যে আমার মধ্যে পার্থক্য কি থাকলো? এক্স্যাক্টলি। আমি ভালো সুন্দর মানুষ হয়ে পৃথিবীতে বাঁচতে চাই। এটাই আসলে শিল্পী হিসেবে মানুষ যেন বলে যে না, হি ইজ এ গুড গাই, দ্যাটস ইট। এই জন্য সিঙ্গেল, এই বিয়ে করে এই করতে চাই নাই, এই শিরোনাম হতে চাই নাই, বিয়ে ভেঙে গেল জায়েদ খানের, আমি চাই না। আই এম বিন্দাস, আই এম এনজয়িং মাই সিঙ্গেল লাইফ। যাক মাশাআল্লাহ, আপনি সিঙ্গেল দেখে অনেক মানুষ স্বপ্ন দেখছে। এই স্বপ্নের মধ্যে স্বপ্ন নষ্ট করতে চাই না। আমি বলেছিলাম আজকে যদি তোমার সাথে শুটিং করতে আসি, দেখা গেলো কত কথা বলতো, বেশি কাছে যাবো না, ভিডিও কল দিবা, ঝামেলা করবো না। আমি আমার লাইফে প্রেম করে দেখছি ভাই, ভাই ইজ এ ভেরি এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। এই ফোন করলো কেন, ওই ফোন করলো কেন, কঠিন অবস্থা, বেশি কোমর কাছে দেওয়া কেন, ফুল দিতে হবে। চলো আমরা আস্তে শেষ পর্ব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমরা চলো আর সুন্দর লোকেশনে যাই। এবং শোনো তো, জানো তো এটা কোথায়? এটা হচ্ছে
ব্রুকলিন ব্রিজ এবং ম্যানহাটন ব্রিজের এখানে আমরা কিন্তু Yeah. তোমার এ পাশেই আবার সেই সিম্বল অফ নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি এখানে, এখানে ডাম্বো বলে। তো এখানে সব মানুষ টুরিস্ট পয়েন্ট, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। এখানে অনেক বড় বড় খ্যাতনামা শিল্পীদেরও গানের শুটিং টুটিং এখানে হয়েছে। ওই যে পপুলার গান যেটা আপনি বলছেন। হ্যাঁ, কালো নাহর গানও কালো এখানে নাহর আসছে। bridge। তো এখানে এই দুইটা ব্রিজ এখানে আমেরিকার সবচেয়ে নিউ ইয়র্কের মধ্যে খুবই নাম করা। তো আজকে স্পেশালি তোমার জন্য এবং আমাদের যিনি আবির ভাই, তাকেও থ্যাঙ্কস অনুষ্ঠানের মাধ্যমে, এবং স্যার তারা এবং ঠিকানা রহিন ভাইকে তো বলতেই হবে, অনুভবী সবাইকে বলতে এই কারণে, বিশেষ করে আবির ভাইকে কষ্ট করে সেখানে নিয়ে এসছে আমাদেরকে। এবং চলো আমরা তাহলে সুন্দর করে শেষ পর্বটা আরেকটা সুন্দর জায়গায় শেষ করি। চলো ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। বলো। এই যে আপনি সবাইকে বললেন আপনি সিঙ্গেল এবং আপনার অনেক অনেক মেয়ে ফ্যান, হ্যাঁ, এখন আসল প্রশ্ন হচ্ছে আপনি বিয়েটা করবেন কবে এবং করা উচিত? কিন্তু এখন এইটা প্রশ্নের সম্মুখীন সারা বাংলাদেশে গত 10 বছর ধরে হচ্ছি। হ্যাঁ, জায়েদ ভাই স্টেজে উঠলে এই পৃথিবীর যত দেশে শো করি, আমি গত বছরে পুরো আমেরিকা কানাডাতে শো করে বাড়াইছি, লন্ডনে করছি, হ্যাঁ। অস্ট্রেলিয়াতে করছি, একই জায়গায় প্রশ্ন সব জায়গায়। হ্যাঁ। জায়েদ ভাই বিয়ে কবে করছেন? তো আমি বাংলাদেশে একটা কথা বলছিলাম যে বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম, যে এখন পর্যন্ত আমার ভাই বলে ভাই বিয়ে হয়নি। আমি বলছি না, আমি নট ডিভোর্সড, আমি বিয়েই করিনি এখন পর্যন্ত। আমার আইডল হচ্ছে সালমান খান। আমি বাংলাদেশে ওইভাবেই লাইফ লিড করার চেষ্টা সেই করছি। জন্যই কি বিয়েটা করছেন না? না, নাথিং লাইক দ্যাট। আমি ওইরকম চেষ্টা করছি। বিশ্বাস করো যে আমি বাংলাদেশে কোথাও কোনো ওপেনিং গেলে আমি হেলিকপ্টার টু হেলিকপ্টারে ঘুরতো, আমাকে হেলিকপ্টার ছাড়া নিতে পারতো না। আমার সামনে পিছনে বডিগার্ডে ঘেরাও করে রাখতো। মানে আমি না ওই লাইফস্টাইলটা করতাম শুধুমাত্র, এটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু তা না। আমি সব দেখাতে চেয়েছি একটা হিরোর মিনিমাম একটা স্টারডম থাকা উচিত। আমি নিউ ইয়র্কে এখানে যতদিন আছি বা চলতেছি, এখানে আমি ওইটুকু স্টারডম নিয়ে চলতেছি। মানে হিরো শুড বি লাইক হিরো, অনসে হিরো অলওয়েজ ইজ হিরো। এখন আমাকে যদি মানুষ সাধারণ মানুষের মতো রাস্তায় দাঁড়িয়ে চা খেতে দেখে, আমাকে যদি নর্মাল দাঁড়িয়ে বাসের মধ্যে ঝুলতে দেখে, সে মানুষ আমার ছবি দেখবে কেন? আমার যুক্তি আছে কিনা বলবো তোমার কথা। আমি যার কারণে আমাকে আমার নায়ক রাজ্জাক সাহেব বলতেন আমাকে যে তুমি বাসায় ঘুমাও কেমন, এইটাকেও দেখতে পারবে না। এছাড়া তুমি যখন বেরোবা তখনই তুমি নায়ক। মানে তুমি ঘরের রুমে ঘুমাও কেমন, ওইটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি যখনই দরজার থেকে বেরোবা তখন তুমি নায়ক। আমি অলওয়েজ জুতা প্যান্ট, আমি সবসময় ফিটফাট। আমি আসার আগে 100 বার আয়নার সামনে দাঁড়াইছি যে প্রথম সামনে আমি মাহির সামনে যাব, যদি আমার প্রতি এক্সপ্রেশন নষ্ট হয়ে যায় নায়ক হিসাবে আমি শেষ। আমাকে যে পরিমাণ ট্রল করে, আমার কাগজ সবাই আগে বেরোয়, তার মেয়ে লাইভে এসে বলতো ভাই আমার জায়েদ খান বিয়ে করে। আমি বললাম না, এমন মন ভাঙতে চাই না কারো, সবাই স্বপ্নে দেখে আমার ওই স্বপ্নটা নিয়েই থাক। আর যে কখনোই বিয়ে করবেন না? না, সেইটা তো আল্লাহ যখন রিজিকে লিখে রাখছে হতেই পারে। বিয়ে করার প্ল্যান আছে প্রতিটা মানুষের থাকা উচিত। মেবি আমেরিকাতেই কারোর সাথে বিয়ে হয়ে যেতে পারে, এটা তো জানি না, আল্লাহ রিজিক কেউ জানে। আচ্ছা, আমার প্রশ্ন গেল, আমার বিয়ে খাওয়া আর ধরো কি বলে যে সালমান খানের বিয়ে খাওয়া সমান কথা। আমি জানি না, আমার বাবা মা এত চেষ্টা করছে, বাবা মা পৃথিবীতে বেঁচে নাই, এত চেষ্টা করছে, এখন দুইজনই চুপ হয়ে গেছে, মানে পৃথিবী থেকে চলে গেছে। এখন আর ভাই বোনরাও বলে না, বলে ভাই তোমার ব্যাপার। আচ্ছা মাহি, তুমি তো, আমি তোমার ইন্ট্রোডাকশনে বলতেছিলাম যে হাজার পুরো ইয়াং ছেলেদের ক্রাশ, তোমাকে পছন্দ করে সবাই। তো ইয়াংদের ক্রাশ সামিরা খান মাহি। তো মাহি, তোমার মনে হয় কি একটা ছেলের মধ্যে তুমি কি গুণ খোঁজো, বা একটা ছেলের মধ্যে মনে হয় তোমার বেসিক কি থাকা উচিত, ছেলেটা তোমার কি পছন্দ হচ্ছে, ছেলেটার মধ্যে থাকা উচিত তুমি মনে করো? আমার আসলে একটা মানুষের মধ্যে সবার আগে যেটা পছন্দ, একটা ভালো মানুষ। কারণ আমি অনেক দেখেছি একটা জিনিস, আশেপাশে বন্ধুদের, আমার ফ্রেন্ডসদের বিয়ে হয়ে গেছে, আমার বোনদের বিয়ে হয়েছে, আমার কাজিনদের বিয়ে হয়েছে, সবার মধ্যে আমি যেটা একটা জিনিস দেখলাম কমন, সেটা হচ্ছে যে সবাই আমাদের মধ্যে অনেকে সৌন্দর্য খুঁজি। হ্যাঁ, সৌন্দর্য তো ইম্পর্টেন্ট, বাট অনেকে আছে যে শুধু সৌন্দর্যটা হইলেই হবে, আর কিছু লাগবে না। ব্যাপারটা কিন্তু এরকম না। বিকজ আমার কাছে মনে হয় ম্যারেজ এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। একটা মানুষকে আমার পছন্দ হলো, দেখে ভালো লাগলো, আমি বিয়ে করে ফেললাম, কিন্তু এটা বিয়ের পরে ভাই আমি তো দেখতেছি আমার বোনদেরকে আর আমার কাজিনদেরকে, একটা ভালো মানুষের সাথে একসাথে একটা ঘরের নিচে থাকা অনেক ইম্পর্টেন্ট, সে যেমনই হোক না কেন। কারণ তার সাথে যদি আপনার বন্ধুত্বটা না থাকে, ভালোবাসার মধ্যে যদি বন্ধুত্বটা না থাকে, এটা টিকিয়ে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ দুইটা মানুষ তো দুই রকম পরিবেশে বড় হয়, দুইভাবে বড় হয়। মানুষ একটা কথা বলে, কিন্তু বনে দুইটা বাঘ একসাথে থাকতে পারে না, এক বনে দুই বাঘ থাকতে পারে। এক্স্যাক্টলি। তো
এক বনে দুই বাঘ থাকতে পারে না। তো বিয়ের পর কিন্তু যেটা আমি দেখেছি আমার ফ্রেন্ডদের কাজিনদেরকে, দুইটা পার্সনই কিন্তু নিজেদেরকে খুব বাঘ টাইপের মনে করে। তো দুইটা বাঘ তো এক বনে থাকতে পারে না। তাহলে ম্যারেজ ইজ সামথিং রিয়েলি বিগ অ্যান্ড ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। সো যখনই মানুষ বিয়ে করবে তাদের বুঝে নেওয়া উচিত যে আমি এখন একটা জিনিসে আবদ্ধ হচ্ছি, এবং মেন্টালি তাদেরকে সেট করে নেওয়া উচিত যে না, এটাই আমার সব কিছু, এখন এটার জন্য আমাকে কম্প্রোমাইজ করতে হবে যদি করতে হয়। সো এই জন্যই আমি বলি যে ইফ আই এভার ওয়ান্ট টু গেট ম্যারিড, আমি এরকম একটা মানুষ চাই যে অনেক ডেফিনেটলি কম্প্রোমাইজিং মাইন্ডের হবে। কারণ দুইটা মানুষের দুই রকম পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, দুইজন দুজনের জন্য কম্প্রোমাইজ করলেই সব কিছু আই গেস ঠিক হয়ে যায়। মাই তুমি ঘুরে ফেলে তো আমার কাছেই আসলা, আমি বললাম যখন আমার স্থির হবে। এক্স্যাক্টলি, খুবই সুন্দর কথা ভাইয়া, আই রেসপেক্ট ইউ ফর দ্যাট। আমার যখন মনে হবে আমার স্থির হয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তোমার সাথে একদম কন্টিনিউ থাকতে পারবো, রেসপেক্ট করে মেন্টালি। বাসায় প্রতিদিন তোমার সাথে গন্ডগোল, হ্যাঁ এই মেয়ের কোমরে বেশি হাত দিলা কেন, হ্যাঁ এইটা করলা কেন, এই হেরেক নিলে মানুষ বুড়া হয়ে যায়। এই জন্য আমার চুল দেখুন, আমি তো কালো রকম, আমার একটা চুল পাকে না কেন জানো, এই টেনশন নিতে পারি না, আমি অস্থির হয়ে যাই। আমি প্রেম যখন করেছি আমি দেখেছি আর একজন ফোন করলে পাগল হয়ে গেছে ভাই, অস্থির হয়ে গেছে। না এটা অনেক ভালো কথা বলছেন, যখন মেন্টালি রেডি হ্যাঁ তখনই জোর করে বিয়েটা কিন্তু চাপাই করা দেন। উচিত। শিল্পীদেরকে বাঁচানো জানো, শিল্পীদেরকে জানো, শিল্পীরা হচ্ছে পুরা স্বাধীন, এরা কারো পরাধীনতা থাকতে পারে না। এক্স্যাক্টলি, তা আমি এগুলো আমি এই জন্য এগুলো চাই না। আমি চাই যে ঝামেলার চেয়ে, শিরোনাম হওয়ার চেয়ে আমি যখন স্থির হব যে না এখন আমি রসুন আর পেঁয়াজের হিসাব দিতে পারবো, তখন আমি থাকবো। মাশাআল্লাহ, আমি রাইট অর রং? ইউ আর রাইট। আমার দর্শন সম্পর্কে তোমার কি খারাপ লাগে, মানে জেনুইন কথা মনে হয়েছে কিনা বলো? না না না, ইউ আর রাইট। আমার কাছে এটাই মনে হয় যে যখন মেন্টালি আমরা রেডি হব কোনো একটা বড় রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, তখনই আসলে সেটা করা উচিত। আচ্ছা ভাই, তোমার তো একদম এটা তো একটা রোমান্টিক প্লেস, হ্যাঁ একে প্রেমের প্লেসও বলা হয়। তুমি দেখো সবই কাপেলরাও আসে বেশি এখানে। এর চেয়ে সুন্দর প্লেস নিউ ইয়র্কের সবচেয়ে, তোমাকে বললাম যে ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, সেই ম্যানহাটনের সবচেয়ে, এখান থেকে হেলিকপ্টার রাইড হয়, আমি করেছি যখন 2012 সালে প্রথম আসছি এখানে। তো তোমার যদি এখানে ধরো এই মুহূর্তে যদি তোমার প্রেমিকা পাশে থাকতো, তুমি তাকে কি বলতো এই মুহূর্তে? মেবি কিছু একটা না বলে হয়তো দুজন মিলে দৃশ্যটা দেখতাম। ওকে, ভেরি নাইস। মানে কিছু বলার চেয়ে দুইজন মিলে, আর তুমি একটা সুন্দর জিনিস অ্যাড করছো, এবং সুন্দর সানসেটও কিন্তু হচ্ছে এখানে। এক্স্যাক্টলি মায়ে ভাইয়া, অনেক কথা হলো, ঠিকানার জন্য বলো কিছু তুমি ক্যামেরায়, এবং তোমার দর্শকের জন্য ঠিকানা। যে এই 37 বছর ধরে একটা 37 ইয়ার্স তারা সার্ভ করছে বাঙালি কমিউনিটিকে, এবং আমি এখানে কাজ করছি প্রথমবারের মতো কোনো বাঙালিদের নিয়ে অনুষ্ঠান করছি। তোমাদের যে এই যে দেখাতে পারছি সারা বাংলা পৃথিবীর মানুষের কাছে, এটা একটা বড় ব্যাপার। তুমি ঠিকানার জন্য যদি কিছু বলো, এবং আমার এই অনুষ্ঠানের জন্য যদি কিছু বলতে চাও। ঠিকানার জন্য যেটা বলবো যে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, যেটা করে আসছেন 37 বছর ভাইয়া বললেন, সেই একই জিনিস যাতে আপনারা আমাদের কাছে, আমাদের মতো অথবা আমাদের মতো যত বাঙালিরা এখানে আছেন সবাইকে সার্ভ করতে পারেন, এটাই আমার আপনাদের প্রতি কামনা। এবং অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাইয়াকে, অনেক ধন্যবাদ ঠিকানাকে, অনেক ধন্যবাদ যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। অ্যান্ড জাহিদ ভাইয়ের শোটার জন্য আরও অনেক বেশি শুভকামনা, কারণ নায়ক হোস্ট করছে, এটা মানে ইটস সামথিং এলস। সো এটা অনেক ভালো লাগলো আমার, কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি, এসে এখানে ভাইয়ের সাথে একটা শো করলাম, অনেকক্ষণ গল্প করলাম, এবং সেটা ঠিকানাতে টেলিকাস্ট হবে। সো আই গেস ঠিকানার যে অডিয়েন্সরা আছে ওরা অবভিয়াসলি অনেক এক্সাইটেড আপনাকে দেখার জন্য, অলওয়েজ আপনার ফ্যানরা এক্সাইটেড থাকে। সো দে আর গোনা অলসো লাভ দিস এপিসোড। থ্যাংক ইউ মাই, তোমাকে এখানে আসার জন্য। আর তোমার শেষ হয়নি, শেষ। আমি আগে একটু বিদায় নেই, তারপর আমার একটা হুক স্টেপ আছে, তুমি জানো সবার সাথে করেছি, মাহি আমরা করবো, কিন্তু আমি নাচে খুব খারাপ। এটা তো প্রতিযোগিতা না, তুমি আমার সাথে ট্রাই করবে, এটা জাস্ট আমরা এই অনুষ্ঠানটা করতেছি শুধু এন্টারটেইনের জন্য। ডেফিনেটলি তুমি আমার সাথে ট্রাই করবে, আমরা জাস্ট দর্শকদের মজা দিতে দিতে নাচ প্র্যাকটিস করতে করতে দুইজনে বাড়িতে যাব। এবং দর্শক এতক্ষণ এই সুন্দর মনোরম লোকেশনে আমাদের সাথে থাকার জন্য, মনোরম লোকেশনের এই সুন্দর পরিবেশে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আগামী পর্বে আবারও। ঠিকানা প্রেজেন্টস ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন। এবং মাহিকে আবারও থ্যাঙ্কস, আমাদের এই অনুষ্ঠানের সময় দিয়েছে, আমরা কৃতজ্ঞ ঠিকানা পরিবারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, এবং টিকিট কেটে হলে এসে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, ডিগবাজি দিয়া
সবাই দিওয়ানা ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা হবে আড্ডা, হবে গান, আরো রয়েছে অনেক অনেক ফান। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিউ ইয়র্ক ঠিকানা রেডি আছি আমরা সবাই দেখো না